নমস্কার। আমার চোখে সিনেমার আরেকটি নতুন পর্বে আমি ঋতব্রত সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে এই পর্বে আমি রিভিউ করব ফেলুদার গোয়েন্দাগিরি সিজন 3 অর্থাৎ রয়্যাল বেঙ্গল রহস্যর ওপর যে ওয়েব সিরিজটি রিলিজ হয়েছে হইচইতে 25শে ডিসেম্বর, সেটি আমার কেমন লাগলো এই বিষয় নিয়ে মূলত এই ভিডিওতে কথা বলবো। দেখুন, এবার কিন্তু যে সিজনটি এসছে সেটা কিন্তু অনেক কারণে স্পেশাল। মূলত যেই কারণে এবারের এই সিরিজটি স্পেশাল তার কারণ হচ্ছে সৃজিত মুখার্জি কিন্তু এবার পরিচালনা করেননি। তার অনেকগুলো কারণ ছিল। তিনি বলেছিলেন যে তিনি অনেক যে স্কেলে ভাবছেন ওয়েব সিরিজের জন্য, যে স্কেলটা দেওয়া হয়, যে বাজেটটা দেওয়া হয়, সেটা তার ভাবনা চিন্তার সাথে সাযুজ্যপূর্ণ নয় এবং সেই কারণে কিন্তু তিনি আর ছোট পর্দায় বা ওটিটিতে এই ফেলুদা বানাতে চান না। যদি বড় পর্দায় কখনো সন্দীপ রায় পারমিশন দেন দেন হবে। তো এবার হাল ধরেছেন কমলেশ্বর মুখার্জি, তিনিও খুব বড় পরিচালক এবং আমার মনে হয় প্রাথমিকভাবে যদি একটা কথায় বলতে হয়, হালটা ধরে ভালোই করেছেন। সৃজিত মুখার্জি খুব বড় পরিচালক, খুব ট্যালেন্টেড পরিচালক, কিন্তু তার ফেলুদার পরিচালনার ক্ষেত্রে একটা অসুবিধে হচ্ছিল। তিনি যেহেতু ফেলুদাকে অত্যাধিক স্মার্ট করতে যাচ্ছিলেন এবং ফেলুদার ডায়লগ, ফেলুদার অ্যাপিয়ারেন্সে একটা অ্যাডেড কিছু আনতে চাইছিলেন। এর ফলে যেটা হচ্ছিল, ফেলুদার যে মেইন শক্তিটা সেটা হচ্ছে ইনোসেন্স। ফেলুদা তো কিশোরদের জন্য লেখা। তো আমরা যখন ফেলুদার গল্প পড়ি না, যতই আমাদের বয়স হোক না কেন, কেউ মধ্য কুড়িতে আছে, কেউ হয়তো 30 পেরিয়ে গেছে, কেউ হয়তো 40 বা মধ্য 40-এ, যারা ছোটোবেলায় ফেলুদা পড়েছে তারা কিন্তু এখনও ফেলুদার গল্প ওয়েব সিরিজে এলে বা সিনেমায় এলে দেখে তার কৈশোরটাকে উদযাপনের জন্য। অর্থাৎ কিশোর অবস্থায় যখন আমরা ফেলুদা পড়েছি, যখন আমাদের গোঁফ হয়নি, যখন আমরা অত জটিলতা বুঝিনি, সেই সময় আমরা যখন ফেলুদা পড়েছি, ফেলুদা আমাদের ভালো লেগেছে সহজ সরল একটা ডিটেকটিভ স্টোরি এবং খুব ইনোসেন্ট একটা ডিটেকটিভ স্টোরি। সেই জন্য ফেলুদা কিন্তু ব্যোমকেশ নয়। এবং আমরা এখনও যখন ফেলুদা দেখি আমরা কিন্তু সেটাই এক্সপেক্ট করি, সেটাই কিন্তু আমাদের প্রত্যাশা থাকে যে সেই ইনোসেন্স থাকে, সেই সারল্যটাকে আমরা উদযাপন করতে পারবো। আমাদের সকলের মধ্যে যে কৈশোরটা রয়েছে, যে কিশোর আমিটা রয়েছে, সেটাকে আমরা বের করে আনতে পারবো। কিন্তু সৃজিত মুখার্জির ফেলুদায় যেটা বারবার হচ্ছিল, ফেলুদাকে একটু পাকা মনে হচ্ছিল এবং যার ফলে সেই ইনোসেন্সটা কিন্তু মিসিং ছিল। এই ওয়েব সিরিজের যদি সব থেকে পজিটিভ আমার কিছু লাগে, নেগেটিভও অনেক কিছু লেগেছে, কিন্তু সব থেকে যদি পজিটিভ কিছু লাগে, সেই ইনোসেন্সটাকে কিন্তু কমলেশ্বর মুখার্জি বার করে এনেছেন। অর্থাৎ এই যে ফেলুদার গল্প যেভাবে ট্রিট করা হয়েছে, রয়্যাল বেঙ্গল রহস্য, সেটা কিন্তু খুব ইনোসেন্ট। অনেকটা সন্দীপ রায় এই ধরনের গল্প বলেন ফেলুদা, সিনেমা তিনি যখন বানান তিনিও কিন্তু এভাবেই ফেলুদাকে ট্রিট করেন, খুব সিম্পল, খুব ইনোসেন্ট, যেটা কিশোরদের ভালো লাগবে এবং আমরা যারা একটু বুড়ো হয়ে যাচ্ছি তাদের মধ্যে লুকিয়ে থাকা যে কিশোর ছেলেটি রয়েছে তাদেরও ভালো লাগবে। তো এই ট্রিটমেন্টটা কিন্তু কমলেশ্বর মুখার্জি দিয়েছেন। এখানে ফেলুদাকে বেশি স্মার্ট করার চেষ্টা করেননি, গল্পের ট্রিটমেন্টে অতিরিক্ত স্মার্টনেস আনার চেষ্টা করেননি এবং আমার মনে হয় এই জায়গাতেই কিন্তু এইবারের ওয়েব সিরিজটি অনেকটা এগিয়ে গেছে। এবং আমার মূলত এই গল্পটি যখন ওয়েব সিরিজে এসেছে হইচইতে, আমার ভালো লাগার কারণেই একটি, যে খুব ইনোসেন্ট একটা ট্রিটমেন্ট পেয়েছে পরিচালক, সেটা দিয়েছেন এবং খুব সুন্দরভাবে সেটাকে প্রেজেন্ট করা হয়েছে। এটা তো গেল প্রথম পজিটিভ দিক। আরও বেশ কিছু পজিটিভ দিক রয়েছে যেটা আমার কিন্তু চোখে লেগেছে। যেমন প্রথম টা আমি বললাম ইনোসেন্স, পরেরটা আমি বলবো ইনোসেন্সের সূত্র ধরেই আমাদের যে নস্টালজিয়া ভ্যালু সেটা কিন্তু পরিচালক 100% ট্রিগার করতে পেরেছেন। যেমন এখানে কিন্তু অনেক সময় দেখা যায় যে তোপসে বসে গল্পটা লিখছে এবং তোপসের কথনের মাধ্যমে কিছু সময় গল্প এগিয়েছে। তো এই যে তোপসের লেখনীর মাধ্যমেই তো আমাদের সাথে ফেলুদার আলাপ। তো তোপসের লেখনী যেহেতু আমাদের জন্য খুব স্পেশাল, যখন আমরা দেখছি ওটিটিতে যে তোপসে গল্পটা লিখছে, তখন কিন্তু আমাদের জন্য সেটা খুব ইন্টারেস্টিং হচ্ছে এবং এটা কিন্তু দেখতে খুব ভাল লাগছে। তারপর হচ্ছে যেহেতু এটা পিরিয়ডিক ফরম্যাটে করা হয়েছে, অর্থাৎ সেই সময়ে স্টোরিটাকেই ধরা হয়েছে, যেহেতু ডুয়ার্স তরাই ডুয়ার্সের গল্প, সেহেতু খুব বেশি চেঞ্জেস দেখানোর দরকার পড়েনি। তো সেখানে পুরনো দার্জিলিং মেল যেখানে বাল্বের আলো জ্বলে, তো
বেশ সুন্দর লেগেছে। এই জিনিসগুলো আমাদের নস্টালজিয়ার যে আকর বা শেকড় সেটাকে কিন্তু টাচ করতে পেরেছে এবং আমাদের নস্টালজিয়াকে ওভারঅল ট্রিগার করেছে এবং প্রত্যেকটা জায়গায় কিন্তু সেই যত্নটা এবং সেই সচেতন প্রয়াসটা দেখা যায়। তো এই জিনিসগুলো ভালো লেগেছে। এরপরে যে জিনিসটি আমাকে খুব 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 অ্যাট্রাক্ট করেছে সেটা হচ্ছে অভিনয়। যখন মোহিত সিংহ রায় এই পার্টটা বাদ দিব, আমরা বাকি চরিত্রগুলোকে নিয়ে ভাববো, আলোচনা করব, যেমন দেবতোষ সিংহ রায়, ফেলুদা, তোপসে, তারপর লালমোহন বাবু বা শশাঙ্ক বাবু। এই যে ক্যারেক্টারগুলো আছে, সেই ক্যারেক্টারগুলো যে সমস্ত অভিনেতা প্লে করেছেন তারা কিন্তু খুব ভালোভাবে প্লে করেছেন। মোহিত সিংহ রায়টাকে কেন বাদ রাখলাম সেটা আমি নেগেটিভসে যখন যাব বা ঢুকবো তখন আমি বলবো। দেবতোষ সিংহ রায়ের চরিত্রে অভিনয় করেছেন দীপঙ্কর বাবু। এই চরিত্রে যখন রয়্যাল বেঙ্গল রহস্য নিয়ে সন্দীপ রায় এই সিনেমা বানিয়েছিলেন, পরাণ বন্দ্যোপাধ্যায় এমন একটি পারফরমেন্স দিয়েছিলেন, আমার মনে হয়েছিল যে এটা সুপ্রিম লেভেল অফ অ্যাক্টিং, মানে এর ওপরে আর কিছু হয় না। দীপঙ্কর দে যে অ্যাক্টিংটা করেছেন সেটাও কিন্তু কিছু কম নয়। তিনি বুঝিয়ে দিয়েছেন তিনি কত বড় মাপের অভিনেতা। এবার আসি টোটার প্রসঙ্গে। টোটাকে কিন্তু ফেলুদা হিসেবে মানায়, এটা আমরা সবাই জানি, বহুবার আলোচিত হয়েছে সেটা। কিন্তু প্রথম দিকের ক্ষেত্রে আমরা দেখেছি সৃজিত যখন পরিচালনা করতেন, টোটার মধ্যে শেষটায় টোটা মোটামুটি সেট হয়ে গেল, একটা সার্টেন পোর্শন টোটার মধ্যে আড়ষ্টতা ছিল। আমার মনে হয় সেটাও কিন্তু ওই যে অ্যাডেড স্মার্টনেসটার জন্য, ফেলুদার ওপর যে একটা অ্যাডেড স্মার্টনেস রয়েছে, একটা আরোপিত স্মার্টনেস রয়েছে, সেটা একটা অভিনেতার উপরে চাপ তৈরি করে। কিন্তু এই সিনেমায় কিন্তু টোটার মধ্যে সেই আড়ষ্টতা নেই। পরিচালক টোটাকে ফ্রিলি খেলতে দিয়েছেন এবং টোটার মতো অভিনেতা সেটা অসাধারণভাবে খেলেছেন এবং ফেলুদার চরিত্রে তিনি এবার একদম পারফেক্ট, আমার পারফেক্ট লেগেছে। এবার তোপসের চরিত্রে কল্পন, সম্ভবত নামটি আমি ভুল বলতে পারি, তাকেও সুন্দর মানিয়েছে, কিন্তু যেটা সমস্যা বেশ কিছু জায়গায় তাকে একটু তোপসের তুলনায় বয়স্ক লেগেছে, এটা আমার লেগেছে। আমার মনে হয় এটা কিন্তু হতেই পারে, কারণ যেই বয়সটায় তোপসের যা বয়স, সেই বয়সে কিন্তু মানুষের গ্রোথ খুব বেশি হয়, 3-4 বছরের মধ্যে অনেকটা লুক চেঞ্জ হয়ে যায়। তো তার ক্ষেত্রেও নিশ্চয়ই হয়েছে, তো সেই জন্য হয়তো সেটা হবে, কিন্তু তাকে মানিয়েছে খুব ভালো এবং তিনি অভিনয় খুব ভালো করেছেন। আর অনির্বাণ বাবুর ক্ষেত্রে আমার মনে হয় যে তাকে যত দেখি আর কি ততই বিস্মিত হই, যে একটা মানুষ যার লালমোহনবাবুর ক্যারেক্টারটি যখন তিনি প্লে করছেন তার গোপটি মোটা, আর একেনবাবু যখন প্লে করছেন তার গোপটি সরু, এই তো পার্থক্য। কিন্তু তিনি কী সুন্দর চরিত্রগুলোর মধ্যে ডিফারেন্সিয়েট করে দেন তার অভিনয়ের মাধ্যমে, যে মনেই হয় না এ একেনবাবু। অর্থাৎ লালমোহনবাবুর চরিত্র কিন্তু অনির্বাণ রীতিমতো সম্পৃক্ত হয়ে গেছে। এই জিনিসগুলো আমার খুব ভালো লেগেছে, অ্যাক্টিংটা আমার বেশ 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 ভালো লেগেছে। আরেকটা জিনিস যেটা আমার ভালো লেগেছে, টরাই ডুয়ার্সে যখন শুটিং হয় না, অনেক পরিচালক তার এসেন্সটা ধরতে পারেন। এখানে কিন্তু ক্যামেরার কাজ খুব ভালো এবং টরাই ডুয়ার্স অঞ্চলের যে সৌন্দর্যটা, প্রাকৃতিক সৌন্দর্যটা, বিশেষ করে প্রথম এপিসোড, সেকেন্ড এপিসোডে যখন টোটা ফেলুদা আর কি আসছে মোহিত সিংহ রায়ের বাড়িতে, তখন যে দৃশ্যকল্পগুলো দেখানো হয়েছে সেগুলো কিন্তু খুব 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 এনগেজিং এবং আমার বেশ ভালো লেগেছে। তো এগুলো হচ্ছে পজিটিভ দিক। এবং আরেকটা পজিটিভ দিক বলবো, স্ক্রিপ্ট লেভেলে আমার কিছু প্রবলেম লেগেছে, সেটা আমি আলোচনা করব একটু বাদেই। কিন্তু ওভারঅল কিন্তু খুব একটা বোর হইনি, যেটা ওয়েব সিরিজ দেখতে গিয়ে বোর হওয়াটা খুব স্বাভাবিক ঘটনা। বোর হইনি, মোটামুটি কিন্তু এনগেজিং লেগেছে, অর্থাৎ চিত্রনাট্য কিন্তু এনগেজিং। অর্থাৎ আপনাকে খুব একটা যে বোর হতে দেবে, আপনি যদি ফেলুদা ভালোবাসেন আপনাকে বোর হতে দেবে না। তো এটা কিন্তু ভালো লেগেছে। এবার নেগেটিভ সাইডস দেখুন, এই গল্পে যদি দেখি মুখ্য ক্যারেক্টার যদি আমরা সেভাবে আলোচনা করি, টোটা, ফেলুদা যেমন একটি মুখ্য ক্যারেক্টার, মোহিত সিংহ রায় যেই চরিত্র অভিনয় করেছেন চিরঞ্জিত, সেটাও কিন্তু একটা মুখ্য ক্যারেক্টার। এবং এই সিনেমায় চিরঞ্জিতের অভিনয়টা আমি বলবো খুব 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 নেগেটিভে সিনেমাটিকে ড্র্যাগ করেছে। তার কারণ হচ্ছে সম্ভবত বাসুদেব বাবু, যিনি রয়্যাল বেঙ্গল রহস্য সন্দীপ রায় পরিচালিত সিনেমায় মোহিত সিংহ রায়ের পাঠ করেছিলেন, তিনি এত সুন্দরভাবে পাঠ করেছিলেন না,
তার ভয়েস মডিউলেশন, তার ভয়েস ডেলিভারি এগুলো দিয়ে তিনি কিন্তু অনেক নাটক তৈরি করেছিলেন। চিরঞ্জিতের ক্ষেত্রে কিন্তু সেটা হয়নি। এখন সেটা পরিচালকের দোষ নাকি অভিনেতার দোষ সেটা আমি জানি না। কিন্তু চিরঞ্জিতের ক্ষেত্রে যেগুলো রয়েছে বেশ কিছু বাঁক যেগুলো অনেক বেশি নাটকীয় হতে পারতো সেগুলো কিন্তু হয়নি। এবং চিরঞ্জিতের অভিনয় কিন্তু খুব একটা ওঠানামা ছিল না, অনেকটা ফ্ল্যাট ছিল। এবং মোহিত সিংহ রায়ের কিন্তু যে বিভিন্ন অভিব্যক্তিগুলো, বিভিন্ন সময় বিভিন্ন অভিব্যক্তিগুলো, এই ক্যারেক্টারটা খুব ইন্টারেস্টিং। তিনি স্বীকার করেননি, তিনি তার বন্ধুকে ব্যবহার করেন স্বীকার করার জন্য, অথচ নিজের নামে চালান। এবং তার বংশের একটা মর্যাদা আছে যেটা তিনি রক্ষা করতে চান। একই সাথে তিনি হয়তো অত ভালো লিখতে পারেন না, কিন্তু তিনি তার সেক্রেটারিকে দিয়ে লেখান, কিন্তু আলটিমেটলি তিনি ফেম চান, তিনি বংশের মর্যাদা চান। এবং আলটিমেটলি যখন তিনি ফেলুদার কাছে ধরা পড়ে যাচ্ছেন, অর্থাৎ তার যে অভিব্যক্তিগুলো চেঞ্জ হবে সেটা কিন্তু খুব একটা দেখা যায় না। চিরঞ্জিতের অভিনয় কিন্তু ভীষণ 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 ফ্ল্যাট লেগেছে। তিনি একজন বিশাল বড় অভিনেতা, আমরা সবাই ভালোবাসি তাকে, বাট এই সিনেমার জন্য তার অভিনয় কিন্তু খুব একটা ওয়ার্ক করেনি বলেই আমার মনে হয়। এবার আরেকটি ব্যাপার আমাকে বলতেই হবে, সেটা হচ্ছে স্ক্রিপ্ট লেভেলে কিন্তু আমার বেশ কিছু ত্রুটি লেগেছে। যদিও বলেছে স্ক্রিপ্ট এনগেজিং, ইয়েস ইট ইস রাইট, এনগেজিং, আমি বোর হইনি। কিন্তু এই স্ক্রিপ্টে যেটা ছিল সেটা হচ্ছে নাটকীয়তার অভাব। এবং পরিচালকও কিন্তু নাটকীয়তা তৈরি করতে পারেননি থ্রু হিজ এক্সিকিউশন। বেশ কিছু বাঁক ছিল সিনেমায়, যেমন ধরুন যখন তড়িৎবাবু মারা যাচ্ছেন, খুন নয় মারা যাচ্ছেন, একটা বাঁক ছিল। সেই সময় যে সিনগুলো এসেছে সেখানে কিন্তু কোনো নাটক তৈরি হয়নি যেটা আপনাকে এন্টাইজ করবে। এবং একই সাথে যখন ফেলুদা বের করলেন যে তড়িৎবাবু বাঘের কামড়ে মারা যাননি, বাঘের আক্রমণে মারা যাননি, তার এখানে একটা কাটা চিহ্ন আছে, তখন যে মোহিত সিংহ রায়ের এক্সপ্রেশন বা তখন যে ওভারঅল সিনটার এলিভেশনের দরকার ছিল সেটাও কিন্তু পাওয়া যায়নি। সেই জন্য এই ইম্পর্টেন্ট বাঁকগুলো কিন্তু খুব ফেড লাগছে। এবং লাস্টে গিয়ে কিন্তু ক্লাইম্যাক্সটা খুবই ফেড। ক্লাইম্যাক্স থেকে শুরু করে লাস্ট পুরো এপিসোডটা যখন ফেলুদা ধীরে ধীরে গোটা ব্যাপারটা প্রকাশ্যে বলছেন, যে ফরম্যাটে এই গল্পগুলো হয়, ফেলুদা পরে সবার সামনে পুরোটা পরিষ্কার করে বলেন যে এক্স্যাক্টলি কী হয়েছিল, সেটাও কিন্তু খুব ফেড লাগছে। সন্দীপ রায়ের ফেলুদায় কিন্তু সেটা হয়নি, কারণ মোহিত সিংহ রায় এবং সব্যসাচী চক্রবর্তী, ক্লাইম্যাক্স আমরা সবাই জানি, ক্লাইম্যাক্সে বিশাল কিছু ওঠানামা নেই, বোম্বেটের মতো ট্রেন থেকে গুলি চালাচ্ছে বা কৈলাসে কেলেঙ্কারির মতো ফেলুদা দৌড়ে চেস করছে, ওগুলো কিন্তু এই ক্লাইম্যাক্সে নেই। এই ক্লাইম্যাক্সে যেটা ছিল সেটা হচ্ছে ফেলুদা এবং মোহিত সিংহ রায়ের ভয়েস ওয়ার, ঠিক আছে, বা যেটা আমরা বলি না যে বাকযুদ্ধ সর্ট অফ, সেখানে সব্যসাচী চক্রবর্তী এবং বাসুদেব বাবু যখন করেছিলেন এই দুটো ক্যারেক্টার, তখন কিন্তু আমরা দেখেছিলাম যে একটা তারা থ্রু দেয়ার অ্যাক্টিং অ্যান্ড প্রেজেন্টেশন একটা টেনশন তৈরি করতে পারছেন, এবং সেই জন্য কিন্তু ক্লাইম্যাক্সটা খুব ইন্টারেস্টিং লাগছিল। কিন্তু এই সিরিজে কিন্তু ক্লাইম্যাক্সটা সেটা হয়নি। সেটা অভিনেতার কিছুটা দোষ তো রয়েছে, চিরঞ্জিতের কথা আমি বললাম, কিন্তু তার সাথে সাথে আমার মনে হয় যে স্ক্রিন রাইটিংটিও আমার খুব একটা পদে লাগেনি ক্লাইম্যাক্সের ক্ষেত্রে এবং শেষ এপিসোডের ক্ষেত্রে। এবং পরিচালকও কিন্তু বিষয়টির দিকে খুব একটা নজর দেননি, সেই জন্য ক্লাইম্যাক্স থেকে কিন্তু গোটা বাকি অংশটা খুব ফেড লেগেছে, সেটা আমার অত ভালো লাগেনি। তো সব মিলে আমার মনে হয় এটা একটা ডিসেন্ট ওয়াচ ফিল্ম, একবার তো অবশ্যই দেখা উচিত। এবং কমলেশ্বর মুখার্জির ক্রেডিট হচ্ছে এটাই, আমরা শেষ অবধি পজিটিভ নোটেই শেষ করব, যে তিনি ফেলুদার ইনোসেন্সটা ফিরিয়ে আনতে পেরেছেন, সেটাই আমাদের জন্য অনেক। তো সব মিলে যদি আমাকে কেউ জিজ্ঞেস করে যে এই সিনেমাটিকে 10-এ বা এই ওয়েব সিরিজটিকে 10-এ কত দেব, আমার হিসেবে আমি হয়তো 7 দেব। তো এই হচ্ছে আমার রিভিউ। আপনাদের কেমন লাগলো সেটা জানান। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটির পাশে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।